আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি 1898 নিয়ে আলোচনা করব। এটা হলো এলএলবি পার্ট 2। আসলে প্রকৃত নামটা কিন্তু এলএলবি পার্ট 2 বা চূড়ান্ত পর্ব, তাই না? ওকে, ফাইনাল ইয়ার যেটা। তো ফাইনাল ইয়ারের ক্ষেত্রে আমরা আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে, আমি বলছিলাম যে ফৌজদারি কার্যবিধিটাও আমরা ইন ডিটেলসে একটু পড়ার চেষ্টা করব। তো আজকে কিন্তু আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব না। যেমন দণ্ডবিধিতে প্রথমে কি করছি, প্রথমে সেকশনগুলো নিয়ে একটা ধারণা দিছি, তারপরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর ব্যাপারে বলছি, কোনটা কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, এরকম। যেহেতু এই সাবজেক্টগুলো আমাদের বার কাউন্সিল পরীক্ষার সঙ্গে রিলেটেড, সো আমরা একটু ডেপথে এমনভাবে পড়ার চেষ্টা করব যেন সব কিছু আমাদের টাচে থাকে। তো সেই প্রেক্ষাপট থেকে আমাদের আজকে আইনটার নাম কি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার। ঠিক আছে, এখান থেকে এই গ্রুপটা থেকে আপনাকে 3টা অথবা 2টা, আর দণ্ডবিধি থেকে 3টা অথবা 2টা। ফর ইউ বেটার আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের ভালোভাবে বোঝার জন্য আমি একটা ট্যাকটিস আপনাদেরকে বলতে পারি। ফৌজদারি কার্যবিধির বিগত কোশ্চেনগুলো যদি আপনি দেখেন, এই গ্রুপ থেকে আপনি 3টা অ্যান্সার করবেন না 2টা অ্যান্সার করবেন, ইউ হ্যাভ টু ডিসাইড দিস। আপনাকে এটা নির্ধারণ করতে হবে। কারণ হলো দণ্ডবিধিতে থেকে আপনি 3টা কোশ্চেন যতটা ডিপে লিখতে পারবেন, ফৌজদারিতে এতটা আপনি নাও পারতে পারেন। এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। কারণ হলো ফৌজদারি কার্যবিধির যে 6টা কোশ্চেন একটা 20 মার্কসের থাকবে, সেটা খুবই ভেরিয়েন্ট। আর ফৌজদারি যেহেতু পদ্ধতিগত আইন, এখানে গতানুগতিক একটা চেঞ্জ আছে। সো আপনারা একটু ট্যাক্টফুললি চেষ্টা করবেন দণ্ডবিধি থেকে 3টা অ্যান্সার করার, আর ফৌজদারি থেকে 2টো। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখেন। বিস্তারিত পরীক্ষার আগে আরও ইন ডিটেলসে বলবো। আচ্ছা, এখন আসেন আইনটার নাম কি। আইনটার নাম হলো দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, 1898। আমরা যখন ইংরেজিতে লিখব তখন আমরা এভাবে লিখব, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, দেন কমা, তারপরে 1898। আর বাংলায় ফৌজদারি কার্যবিধি, 1898, তাই না? এখানে মনে করেন টোটাল কতগুলো সেকশন আছে? টোটাল সেকশন কেউ বলতে পারবেন কতগুলো আছে? ইয়েস, জয়চন্দ্র ভাই, 565। কয়টা অ্যাক্টিভ আছে এইটা যে বলতে পারবে, আমি বুঝবো যে তার বার কাউন্সিলের প্রিপারেশন চলতেছে। 473টা অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন এটা একটা পদ্ধতিগত আইন। পদ্ধতিগত আইন, এবং এটার ট্রায়াঙ্গেলটা কেবল, এটার পদ্ধতিগত আইন যে এটার মূল আইনটা কে বলতে পারবেন? মূল আইনটা কোনটা? যেমন আমি আপনাদেরকে বার কাউন্সিলের 7টা আইনের মধ্যে এটার সঙ্গে রিলেটেড আইনটা কোনটা? দণ্ডবিধি। সবাই পারার কথা। হ্যাঁ আলমগীর ভাই, দণ্ডবিধি। যেমন বার কাউন্সিলের 7টা আইনের এক পাশে হলো এসআর অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, আর হলো সিপিসি। ওকে, আরেক দিকে হলো পিসি, পেনাল কোড, আর হলো সিআরপিসি। এই সিআরপিসি যখন লিখবেন, সিটা বড় হাতের, আরটা ছোট হাতের, পিটা বড় হাতের, সিটা বড় হাতের, সিআরপিসি মানে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার। এটার সঙ্গে এটা রিলেটেড। এখানে পিসি হলো মূল আইন, আর সিআরপিসি হলো প্রসিজারাল ল। আর এখানে এসআর একটা লিমিটেশন হলো মূল আইন, আর সিপিসি হলো পদ্ধতিগত ল। এই 2টা থেকে নিচে টান দিয়ে লিখবেন এভিডেন্স। এভিডেন্স কেন লিখবেন? কারণ এভিডেন্স অ্যাক্ট এই 2টার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। এই হলো আপনার 6টা আইনের সারাংশ। আর বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার যেটা আছে, সেটা হলো আপনার অ্যাডভোকেট, ক্লায়েন্ট এবং তাদের সম্পর্ক, কোর্টের সঙ্গে অ্যাডভোকেটের সম্পর্ক, অ্যাডভোকেটের সঙ্গে অ্যাডভোকেটের কী সম্পর্ক হবে, জনগণের সঙ্গে অ্যাডভোকেটের কী সম্পর্ক হবে, এটা, তাই না? ওইটা হলো ডিফারেন্ট পার্ট। বাট এই 6টা আইন কীভাবে একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, উই নিড টু
হ্যাভ এ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া, আমাদের একটা খুব স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে এই ব্যাপারে। আচ্ছা, তাহলে ফৌজদারি কার্যবিধিটা এটা একটা পদ্ধতিগত আইন, তারপরে কি এটা একটা তত্ত্বগত আইন, এটা একটা মৌলিক আইন, তাই না? যেমন মনে করেন যে আপনার দণ্ডবিধিতে কি থাকে? অপরাধ এবং শাস্তি। বাট এই অপরাধটা শাস্তিতে কিভাবে হবে, কিভাবে পদ্ধতিটা হবে, সেই জিনিসগুলো এখানে সন্নিবেশিত আছে, তাই না? এই আইনটা কার্যকর হয় 1 জুলাই 1898 থেকে। আর এখানে 5টা তফসিল আছে, তার ভিতরে 4টা তফসিল কার্যকর। তফসিলগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলোর মধ্যে কোনটা জামিনযোগ্য অপরাধ, কোনটা জামিন অযোগ্য অপরাধ, আমি কিভাবে বুঝব? এটা কোথায় সন্নিবেশিত আছে? আপনার 2য় তফসিলে। আর প্রথম দিকে 4 নাম্বার সেকশনে কি আছে? ডেফিনেশনগুলো আছে যে জামিনযোগ্য অপরাধ, অযোগ্য অপরাধ এগুলো কোথায় আছে। তখন আপনি বলবেন এগুলো আছে 2য় তফসিলে বা সেকেন্ড শিডিউলে আছে। চার্জ বলতে কি বুঝি? চার্জ বলে না? হ্যাঁ, তফসিল তো আপনার তফসিলের মধ্যে অনুচ্ছেদ থাকতে পারে, যেমন তামাদি আইনের একটা তফসিল, সেটার মধ্যে কি 183টা অনুচ্ছেদ, তাই না? আবার মনে করেন যে এই যে ফৌজদারি কার্যবিধিতে তফসিল আছে 5টা, তার ভিতরে একটা অ্যাবলিশ হয়ে গেছে, 4টা কার্যকর আছে। দ্বিতীয় যে তফসিলটা আছে সেখানে হলো বিস্তারিত দেয়া থাকে। বিস্তারিত বলতে এই যে আমরা দণ্ডবিধিতে অনেকগুলো ধারা পড়ছি না, 511টা ধারা পড়ছি না জয় ভাই? তো এই যে আমরা ধারাগুলো পড়ছি, ওইখানে কোন অপরাধে কি শাস্তি সেটা দেয়া আছে। ওইখানে কি বলা আছে যে খুন জামিন অযোগ্য অপরাধ? এরকম বলা আছে? বলা নাই কিন্তু। ওই প্রত্যেকটা সেকশন ধরে ধরে যে চুরি, ডাকাতি, দস্যুতা যাদের কাছে, এজন্য বেয়ার একটা আপনারা এখনও ফাইনাল ইয়ারে কিনে রাখতে পারেন। এতে হবে কি, আপনি বেয়ার একটা একটু নাড়াচাড়া করলেন। বেয়ার অ্যাক্ট মানে হলো মূল যে আইনটা আপনার পাশ হয়েছে সংসদ থেকে, গ্যাজেট আকারে পাশ হয়েছে, তাহলে কি ওইটা আপনি উল্টাইলে আপনি বুঝতে পারবেন যে পিছনের দিকে তফসিল আছে। ওই তফসিলের মধ্যে চুরির ধারা আছে, সবগুলো ধারা সন্নিবেশিত আছে এবং ওইখানে কলাম ওয়াইজ লেখা আছে। তফসিলের মধ্যে দণ্ডবিধির ধারা প্রথম কলামে আছে 2য় তফসিলের, তারপরে 2য় কলামে আছে ক্রাইম, 3য় কলামে আছে যে এটা কি পুলিশ ওয়ারেন্ট নাকি গ্রেফতার, ঠিক আছে? তারপরে হলো সমন কিভাবে হবে, জামিনযোগ্য কিনা, মীমাংসাযোগ্য কিনা, তারপরে দণ্ডবিধি অনুযায়ী শাস্তি কী, আর হলো কোন আদালতের জুরিসডিকশন। যেমন আমরা ফৌজদারি কোর্টটা পড়ব, তখন বুঝবেন যে কোন আদালতের ক্ষমতা কীরকম, কোর্ট কীরকম। মানে কি, তফসিলটা হলো আপনার সেকশানে যা যা আছে, এই সেকশানের ইন ডিটেলস ডেপথে আরও প্রয়োজনীয় যে কার্যক্রম আছে সেগুলো তফসিলে বর্ণনা থাকে। যেমন তামাদি আইনে কী হয়েছে? তামাদি আইনে আপনার 29টা অ্যাক্টিভেট যে সেকশন আছে, সেই সেকশানে বলা আছে যে কোনটার আপনার কখন তামাদি কিভাবে চলবে, কিভাবে চলবে না, কখন কোর্ট বন্ধ থাকলে স্টপ থাকবে, এগুলো বলা আছে, ঠিক আছে? কিন্তু কোন আইনের তামাদি কতটুকু, কত দিনের ভিতরে মোকদ্দমা করতে হবে, ওইটা হলো তফসিল। তাহলে তফসিলটা মূলত কী জন্য থাকে? তফসিলে ইন অ্যাডিশন ইনফরমেশান, অতিরিক্ত ইনফরমেশান, অথবা তফসিলে আপনার ডিটেইলস কোনো কিছু সম্পর্কে, এগুলো হলো তফসিল, ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার এই ব্যাপারটা। জয়চন্দ্র ভাই কোশ্চেন করছিলেন, হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দিস। আচ্ছা, ওকে। আর কমপ্লেন, আপনার অভিযোগ, চার্জ, কমপ্লেন, এগুলো সম্পর্কে একটু ডেফিনেশন, একটু ধারণা থাকতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট। যেমন চার্জ বলতে আমরা কি বুঝি? যেমন ফৌজদারি কার্যবিধিতে দেওয়ানিতে কি বলে? সাধারণত সুট বলে, তাই না? মোকদ্দমা। আর ফৌজদারিতে কি বলে? সাধারণত কেস বলে। ওইখানে যে সুটের জায়গায় কেস বলা যাবে না, ব্যাপারটা এরকম না, সাধারণত যেটা বলে আমি যে বলছি। তো এখানে আপনার বলে কেস, ওইখানে কে থাকে? বাদী বিবাদী, প্লেইনটিফ আর ডিফেন্ডেন্ট। দেওয়ানিতে আমরা পড়াইছি আপনাদেরকে যে প্লেইনটিফ ডিফেন্ডেন্ট থাকে। এইখানে এই দুজনের নাম কি? একজনের নাম হলো কমপ্লেইন্যান্ট, আরেকজনের নাম হলো অ্যাকিউজড, তাই না? অ্যাকিউজড মানে হলো অভিযুক্ত, ঠিক আছে? অ্যাকিউজড মানে কি? অভিযুক্ত। তা অভিযুক্ত মানে যাকে অভিযোগ আনা হয়েছে, মানে যার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। চার্জ মানে কি? এই ওকে চার্জ করো। চার্জ করো মানে কি? আমরা বলি না অভিযোগ, আসামের বিরুদ্ধে আনিত অভিযোগের বিবরণ, এটাকে বলে চার্জ। তাহলে নালিশ কি? কমপ্লেন কি?
কমপ্লেন হলো ওই যে নালিশকারী বা ফরিয়াদি, বাদীকে কি বলে? নালিশকারী বা ফরিয়াদি। এই যে ফরিয়াদি আছে সে কি করে? সে হয় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অথবা থানায় এফআইআরের মাধ্যমে আপনার মোকদ্দমাটা দায়ের করে, আপনার কমপ্লেনেন্ট অথবা ফরিয়াদি। এগুলো ডিটেলস আমরা সামনে দেখব। আচ্ছা, ইনকোয়ারি মানে কি? ইনকোয়ারি মানে হলো আপনার ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত কার্যক্রম। কী ধরনের কার্যক্রম? সত্যতা যাচাইয়ের জন্য। কী ধরনের কার্যক্রম? সত্যতা যাচাইয়ের জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু কোনো ট্রায়াল না। ট্রায়াল বলতে আমরা কি বুঝি? ট্রায়াল ওই জিনিসগুলোকে বলবো বিচারিক কার্যক্রম। ট্রায়াল বলতে বিচারিক কার্যক্রম। পুরোটা রেকর্ডিং থাকবে, সো ইউ ক্যান লিসেন লেটার, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন তদন্ত, ইনভেস্টিগেশনটা কি? তদন্ত, তাই না? এই তদন্তটা কে করবে? তদন্ত করবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক সাক্ষ্য প্রমাণ সংগ্রহ। নর্মালি পুলিশ অফিসার হয় অথবা যদি কাউকে এই ক্ষমতাটা দেওয়া হয়, ঠিক আছে? অপরাধ, অফেন্স বলতে আমরা কি বুঝি? অফেন্স বলতে আমরা কি বলে, দণ্ডবিধিতে পড়ছি না? সেকশন কততে ছিল? 40 নম্বর সেকশনে ছিল। কি বলা ছিল যে আইন দ্বারা শাস্তিযোগ্য কোনো কাজ, সেটা টু ডু অর নট টু ডু। টু ডু মানে কোনো কাজ করা, নট টু ডু মানে বিরত থাকা। যেমন উদাহরণস্বরূপ কি? ডাক্তার অথবা ডাকাত, তাই না? ডাক্তার যদি তার কাজটা না করে, নট টু ডু, দেন হি ইজ দ্য গিলটি। আর ডাকাতি যদি সে করে, টু ডু, সে হলো গিলটি বা পানিশেবল অফেন্স। তারপর মনে করেন ডেফিনেশনের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানবো, হোয়াটস দ্য পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর বলতে আমরা কি বুঝি? পাবলিক প্রসিকিউটর বলতে আমরা কি বুঝি? Anybody can say what's the public prosecutor? I said several times. আমি প্রায় সময় বলছি। এটা একটা জেলা পর্যায়ে জেলা জজ আদালতে পিপি থাকে, পাবলিক প্রসিকিউটর। জেলার সর্বোচ্চ ক্রিমিনাল আইন কর্মকর্তা। উনি জেলার সর্বোচ্চ কৌশলী সরকারি, হ্যাঁ, আইন কর্মকর্তা বা সরকারি কৌশলী আমরা বলবো, ঠিক আছে? তাহলে আমরা বলবো আইন কর্মকর্তা বা সরকারি কৌশলী। এই আইন কর্মকর্তা, এই যে যিনি পিপি থাকেন, পাবলিক প্রসিকিউটর, তার পাশাপাশি আর কে থাকেন? এপিপি থাকেন না? হ্যাঁ, আরও কয়েকজন এপিপি থাকেন। সো আমরা সেটাও বলার চেষ্টা করব। এটা কোথায় আছে? এই যে পাবলিক প্রসিকিউটরের যে ব্যাপারটা আছে, ফারজানা আক্তার আপু রেজড হ্যান্ড। হ্যাঁ, প্লিজ আপু বলেন। হ্যাঁ, সরকার কর্তৃক নিয়োগকৃত, আমি সেইটাই বলতেছি। হ্যাঁ, সেই সেকশনটাই এখন আমি বলতেছিলাম। শুনেন, এখন এই যে পাবলিক প্রসিকিউটর, এটা আসলে কে নিয়োগ করে, কোন ক্ষেত্রে নিয়োগ করে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা কোথায় আছে? এটা আসলে এই আইনেই আছে 192 ধারায়, এবং এটা থেকে আপনার অ্যাডভোকেটশিপ পরীক্ষায় কোয়েশ্চেন হয় যে এটা কে কর্তৃক নিয়োগকৃত। একটু আগে ফারজানা আপু যে কথাটা বললেন, এটা সরকার কর্তৃক নিযুক্ত, ঠিক আছে? আমার সাউন্ড যদি কমে যায় অথবা বাফারিং করে অবশ্যই আপনারা বলবেন, ঠিক আছে? আমি কিন্তু বুঝতে পারতেছি না। আচ্ছা, তারপরে দেখেন কোনো ক্ষেত্রে যদি এই পিপি আপনার অনুপস্থিত থাকে বা নিযুক্তি না হয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যিনি ডিএম আছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, সাময়িকভাবে নিয়োগ দিতে পারেন স্পেসিফিক কাউকে। আচ্ছা, তারপরে দেখেন আমি তফসিলের কথা বলছি। কয়টা তফসিল আছে বলছিলাম? 5টা তফসিল আছে এই আইনে, তাই না? তাহলে প্রথম তফসিলটা বলছে যে 5টার ভিতরে 4টা অ্যাক্টিভিটি আছে, মানে প্রথমটা বাতিল হয়ে গেছে। এই বাতিলটাকে আইনি ভাষায় বলে রিপিল বা অমিটেড। মনে রাখবেন, আইনি ভাষার টার্মগুলো মনে রাখার চেষ্টা করবেন। আর দ্বিতীয় তফসিলটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিকজ অফ এখানে কি থাকে? অপরাধের বিবরণ। এক কথায় অপরাধের বিবরণ, কোনটা আমলযোগ্য, কোনটা আমল অযোগ্য, ঠিক আছে? আমলযোগ্য অযোগ্য বলতে কি? আপনার মনে করেন ম্যাজিস্ট্রেটের কাছে একটা কমপ্লেন নিয়ে গেলেন, সেটা উনি আমলযোগ্য মনে করতে পারে, আমল অযোগ্য মনে করতে পারে, ঠিক আছে? আবার পুলিশের কাছে গেলেন, আমলযোগ্য মনে করতে পারে, অযোগ্য মনে করতে পারে। কিসের ভিত্তিতে? ওই যে দ্বিতীয় তফসিলে সেখানে বলা আছে কোনগুলো
আমলযোগ্য হবে, কোনগুলো আমলযোগ্য হবে না, অথবা এরকম ক্লাসিফাইড করা আছে। জামিনযোগ্য কোনটা হবে, জামিন অযোগ্য কোনটা হবে, বিচার্য আদালত কোনটা হবে, ঠিক আছে? যেমন আমরা কি দেওয়ানিতে মাত্র 5টা কোর্ট, 5টা কোর্টই আপনারা মনে রাখতে মাঝে মধ্যে হিমশিম খেয়ে যান, অনেকেই বলতে পারেন না, আমি খেয়াল করছি। বাট এখানে কিন্তু 2টা বড় একটা ডিভাইডেশন আছে, যে বিচারিক ম্যাজিস্ট্রেট কোর্ট এবং দায়রা আদালত, ঠিক আছে? ওইগুলোর বিভিন্ন নাম আছে। আরেকটা আছে যারা কিনা বিসিএস প্রশাসন থেকে আসে, ওই যে মোবাইল কোর্ট পরিচালনা করে, তাদেরকে বলা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? এগুলো এখন যাব না, এগুলো পরে যখন পড়াবো তখন বলবো। তফসিলে ছিলাম, দ্বিতীয় তফসিল বললাম। দ্বিতীয় তফসিলটা কিসের এক্সপ্লেনেশন? অপরাধের বিবরণ। কি? অপরাধের বিবরণ। আর তৃতীয় তফসিলটা কি নিয়ে আছে? তৃতীয় তফসিলটা আছে হলো ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা, ঠিক আছে? ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা। চতুর্থ তফসিল ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা, অর্ডিনারি পাওয়ার্স অ্যান্ড অ্যাডিশনাল পাওয়ার্স, মনে রাখার জন্য। আর পঞ্চম তফসিলে বিভিন্ন ধরনের ফর্ম, নমুনা কপি, ফর্ম, FORM। FORM মানে হলো ফর্ম, গঠন, মানে হলো আমরা যেগুলো ফিল আপ করি, ফর্ম ফিল আপ, ঠিক আছে? আচ্ছা, এরকম বিভিন্ন ধরনের ফর্ম থাকে। আর তৃতীয় তফসিলে আছে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা আর ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা, ঠিক আছে? ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা, ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা, এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, দ্বিতীয় তফসিলে আপনার টোটাল 8টা কলাম আছে, আমি অলরেডি বলছি। প্রথম কলামে থাকে সেকশন। কোন সেকশন থাকে বলেন তো? দণ্ডবিধির সেকশন। আমি বলছিলাম না যে দণ্ডবিধি আর CRPC, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, এই দুটো হলো প্যারালাল। এখানে এই দণ্ডবিধির সেকশনগুলো থাকে প্রথম কলামে। কারো কাছে বিয়ার অ্যাক্ট থাকলে পিছনে উল্টায় দেখতে পারবেন। আর দ্বিতীয় কলামে থাকে অপরাধের বিবরণ, কোন অপরাধটা, চুরি, ডাকাতি, দস্যুতা, ঠিক আছে? তারপর কি আছে? পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারবে কি না, কোন কোন ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারবে, এই জিনিসগুলো এখানে বলা আছে। তাহলে কি সেকশন লেখা আছে, অপরাধ লেখা আছে, অ্যাকর্ডিং টু প্যানাল কোড, তারপর অ্যারেস্ট, হ্যাঁ। তারপর কি আছে? পরোয়ানা না সমন। আপনার ওয়ারেন্ট যে জারি আছে, ওয়ারেন্ট জারিটা 2 টাইপস, ঠিক আছে? 2 ধরনের। একটা হলো আপনার ওয়ারেন্ট জারি করা, আরেকটা হলো সমন জারি করা। বলা আছে কোন অপরাধের ক্ষেত্রে সরাসরি ওয়ারেন্ট জারি করবে, কোনটার ক্ষেত্রে সমন। এই সমন আর ওয়ারেন্ট নিয়ে বিস্তারিত সামনে বলবো। আচ্ছা, কোনটা বেইলেবল, কোনটা নন বেইলেবল, এটা আছে পঞ্চম কলামে, ঠিক আছে? ষষ্ঠ কলামে আছে যেটা মীমাংসাযোগ্য কিনা, ঠিক আছে, নাকি এটা ট্রায়ালযোগ্য। তারপরে কি আছে? দণ্ডবিধি অনুযায়ী এটার শাস্তি কি, ওই যে ফৌজদার আপনার দণ্ডবিধি অনুযায়ী যে অপরাধের শাস্তি যেটা, সেটাই এখানে লেখা আছে। তারপরে হলো এটা কোন আদালতে বিচার্য। যেমন মনে করেন আপনার এটা কি ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার্য, জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট হোক অথবা মহানগর ম্যাজিস্ট্রেট কোর্ট হোক। মহানগরের ক্ষেত্রে এক নাম, জেলার ক্ষেত্রে এক নাম। জেলার ক্ষেত্রে বলা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর মহানগরের ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাদের ওইখানে আপনার ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে 4 ধরনের আছে, 4টা কোর্ট, আর মেট্রোপলিটনে 2 ধরনের, এবং তাদের ক্ষমতা দেয়া আছে। তারা আবার কি করবে? তাদের এখতিয়ার বহির্ভূত যদি হয় সেক্ষেত্রে দায়রা আদালতে পাঠাবে। দায়রা আদালতে আবার 3টা কোর্ট আছে, একটা হলো যুগ্ম দায়রা, আরেকটা হলো অতিরিক্ত দায়রা, আরেকজন হলো দায়রা, মানে ক্রিমিনালের যিনি প্রধান। হ্যাঁ, এইগুলা বিস্তারিত বলবো, তখন বুঝতে পারবেন। আচ্ছা, এখন শুধু জানা রাখেন যে দ্বিতীয় তফসিলটা আসলে কি নিয়ে স্টাডি করে, কি নিয়ে কথা বলে, ঠিক আছে? তারপরে আমরা জানলাম সংজ্ঞাগুলো, জানলাম সব কিছু মোটামুটি জানলাম। এখন আমরা আজকে কোর্ট সম্পর্কে জানব। দেখেন, এখানে আবার ওই দেওয়ানি কোর্ট নিয়ে আসেন না, এখানে ক্রিমিনাল কোর্ট। জেলা পর্যায়ে 2টা কোর্ট আছে, তাই না? আপনাদেরকে আমি কোর্ট রিলেটেড একটা পেজ দিছিলাম, কারো কি মনে আছে? এনিবডি, কারো মনে নাই? কোর্ট রিলেটেড একটা পেজ দিছিলাম, ওইটা একটু শেয়ার করে দিয়েন তো কেউ, একটু কষ্ট করে। রুনিয়া আপু অথবা যে কোনো ভাইয়া আপু দেখেন তো, গ্রুপে থাকার কথা।
সেখানে আমি স্পেসিফাই করে দিচ্ছি। এখন আমি বলি ফৌজদারি আদালত জেলা পর্যায়ে একটা হলো আপনার দেওয়ানি কোর্ট, আরেকটা হলো ফৌজদারি কোর্ট। তো ফৌজদারি যেটা আছে সেখানে দুইটা পার্ট আছে, হ্যাঁ। ক্রিমিনাল যে কোর্ট আছে একটা হলো কোর্ট অফ সেশনস, মানে হলো দায়রা আদালত। রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিংটা পড়ে শুনেন। কোর্ট অফ সেশনস দায়রা আদালত। আরেকটা কি আছে, কোর্ট অফ ম্যাজিস্ট্রেটস, মানে হলো ম্যাজিস্ট্রেটদের আদালত। ঠিক আছে, দায়রাতে আমি পরে আসব, আগে ম্যাজিস্ট্রেট শেষ করি। ঠিক আছে, দায়রাতে পরে আসব, আগে ম্যাজিস্ট্রেট শেষ করি। এখন আসেন, ম্যাজিস্ট্রেট কয় ধরনের? ম্যাজিস্ট্রেট দুই ধরনের, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারা? যারা কিনা এই যে 19তম বিজিএস পরীক্ষা চলতেছে, আইনের স্নাতক, বয়স 32-এর ভিতরে যারা কিনা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছেন, হ্যাঁ, তাদেরকে আমরা বলবো বিজিএসের মাধ্যমে যারা কিনা কোর্টে প্রথম কোর্টে আসেন তাদেরকে বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা কিন্তু বিচারিক কার্যক্রমের বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত। কিভাবে? বিভিন্ন সময় আপনার মোবাইল কোর্ট পরিচালনা থেকে শুরু করে আপনার দাঙ্গা হাঙ্গামা এগুলোতে কি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়। তারা কিভাবে আসেন? তারা ওই যে বিসিএস প্রশাসন যারা, তাদের এটা অতিরিক্ত দায়িত্ব হিসাবে দেয়া হয়। আচ্ছা, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মূলত কোথা থেকে? আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাই না? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ডিএম। আচ্ছা, এখন আসেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে ঢুকছি। এক্সিকিউটিভের কাজ কিন্তু শেষ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়ে কথা বলতেছি না। ম্যাজিস্ট্রেট দুই ধরনের, এক্সিকিউটিভ আর জুডিশিয়াল। জুডিশিয়াল নিয়ে আমাদের বুঝার আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে আমাদের বুঝার আছে। কীভাবে বুঝার আছে দেখেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছে, হ্যাঁ, এই যে কোর্টটা, এটা নিয়ে আমাদের কাজও আছে। জেলা পর্যায়ে যিনি কিনা এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রধান থাকেন তাকে বলা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাকে কি বলা হয়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে যিনি থাকেন তাকে বলা হয় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তার নিচে যে থাকেন তাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। তার নিচে যিনি থাকেন তাকে বলা হয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে জেলা পর্যায়ে একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে, হ্যাঁ, অথবা জুডিশিয়াল কোর্টে আমরা কয় ধরনের, জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট আদালত, এখানে কয় ধরনের কোর্ট পাইলাম বলেন? তিন ধরনের। চার ধরনের। চার ধরনের, হ্যাঁ, চার ধরনের। আমি যদি নিচে থেকে উপরের দিকে উঠি তাহলে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মনে থাকবে? এবং তাদেরকে নির্ধারণ কিভাবে করা হয়? তাদেরকে নির্ধারণ করা হয়, মনে করেন সবচেয়ে ছোট যিনি আছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তার ক্ষমতা হলো একজনকে 2 বছরের কারাদণ্ড দেওয়ার, এর বেশি একদিনও কারাদণ্ড দেওয়ার তার ক্ষমতা নাই। তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটে কারা যায়? যারা কিনা সদ্য বিজিএস পাশ করেই প্রথমে ঢুকবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটে। আর ওই দেওয়ানির ক্ষেত্রে সহকারী সিভিল জাজ, বর্তমানে সিভিল জাজ হিসেবে ঢুকবে। তো আমরা ফৌজদারিতে থাকি, এখানে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে উনি বসলো, অথবা তাকে যদি দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে তিনি দ্বিতীয় শ্রেণীতেও বসতে পারেন। এটা ডিপেন্ড করে জেলা জজ কীভাবে, অথবা সেশন জাজ যিনি সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি কাকে কোন দায়িত্ব দিচ্ছেন। এখন দেখেন, কোর্টে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা আছে সেখানে তার দণ্ড দেওয়ার ক্ষমতা হলো 2 বছর, আর জরিমানা করার ক্ষমতা হলো 2 লক্ষ টাকা। এটা আগে 2000 টাকা ছিল, এই 25 সালের অ্যামেন্ডমেন্টে এটা 2 লক্ষ টাকা হয়েছে। তাহলে মনে করেন একজন চুরি করছে, চুরি করলে তার সাজা কত? সাপোজ 2 বছর। তাহলে তাকে কে সাজা দিতে পারবে? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটই সাজা দিতে পারবে, 2 বছর দিবে অথবা 2 লক্ষ টাকা জরিমানা করলো, যদি সেই আইনে থাইকা থাকে যে কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ওই অপশানটা দেখবেন আপনার দণ্ডবিধিতে লেখা আছে, ঠিক আছে? তো এখন মনে করেন সে দেয়াল ভাঙা ঢুকছে অথবা শীত কাইটা ঢুকছে, তখন কি এটা নর্মাল চুরি আছে?
তখন কি তার 5 বছর সাজা হইতে পারে, 10 বছর সাজা হইতে পারে, 7 বছর হইতে পারে, তাহলে অথবা কি 3 বছর হইতে পারে। এখন মনে করেন তখন আমরা চলে যাব দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তার ক্ষমতা কতটুকু? 3 বছর কারাদণ্ড। তারপরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তার ক্ষমতা কত? 5 বছর কারাদণ্ড। তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার ক্ষমতা কত? 7 বছর কারাদণ্ড বা 7 লাখ টাকা, 5 বছর কারাদণ্ড বা 5 লাখ টাকা, 3 বছর কারাদণ্ড বা 3 লাখ টাকা, 2 বছর কারাদণ্ড বা 2 লাখ টাকা। মনে রাখার সহজ হয়, দণ্ড যত বছর তত লাখ টাকা। আগে ছিল হাজার, এখনও হলো লাখ বর্তমান সংশোধনী অনুযায়ী। তাহলে আমি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি উপর থেকে মনে রাখি, তাহলে বলবো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার ক্ষমতা হলো 7 বছরের দণ্ড দেওয়া অথবা 7 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মানে উপর থেকে নিচের দিকে নামতেছি, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 লক্ষ টাকা জরিমানা অথবা 5 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ড। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কে বলতে পারবেন দেখি বলেন? অথবা উভয় দণ্ড, উভয় দণ্ড হতে পারে। তারপরে বলেন তৃতীয় শ্রেণী, বলেন কে বলবেন? উভয় দণ্ড হতে পারে। কত সুন্দর! তো আমরা এভাবে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? ম্যাজিস্ট্রেট গেল। এখন মনে করেন এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা শেষ করলাম, এখন এইটা জেলা পর্যায়ে মেট্রোপলিটন এরিয়াতে চলে গেল। আমরা দেখেন না ওই যে পুরান ঢাকার দিকে সিএমএম কোর্ট, হ্যাঁ, এই সিএমএম হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সে কার সমমান? ওই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে, তার সমমান। তিনি যখন মেট্রোপলিটনে চলে আসেন তখন তার নাম হয়ে যায় সিজেএম থেকে, মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে সিএমএম। কী নাম হয়ে যায়? সিএমএম। আবার ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে যিনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থাকেন, তিনি যখন মেট্রোপলিটনে চলে আসেন তখন তার নাম হয়ে যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এবং তাদের যে ক্ষমতা থাকে, যেমন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কত ছিল? 7 বছর কারাদণ্ড দেওয়ার ক্ষমতা অথবা 7 লক্ষ টাকা মূল্যমানের বিষয়বস্তু বিচার করা। তাহলে সিএমএম এর সেম, তাহলে সিএমএম এর কত হবে? বলেন সিএমএম এর কত হবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রো, হ্যাঁ হ্যাঁ, নামটা ভিন্ন। আচ্ছা, ফার্স্ট ক্লাস যিনি আছেন তার নামটা কি হবে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তার ক্ষমতাটা কতটুকু হবে? আচ্ছা, এখন আমি যাকে কোশ্চেন করব তারা অ্যান্সার করবেন। আপনারা বুঝছেন কি না আই নিড টু অ্যাসেস দিস, আমি এটা যাচাই করার প্রয়োজন। আমাকে রোমা আপু বলেন, 2 নম্বর পেজে গেলাম, ওখানে রোমা আপু আছে। রোমা আপু আমাকে বলেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে 4টা কোর্ট আছে, এই 4টা কোর্টের আপনি নিচে থেকেও বলতে পারেন, উপর থেকেও বলতে পারেন কোন কোর্টের ক্ষমতা কতটুকু, সে কত বছরের কারাদণ্ড দিতে পারে অথবা কত বছরের অর্থদণ্ড দিতে পারে। রোমা আপু আমাকে শুনতে পাচ্ছেন? শামিমা আপু বলেন তো। ভাইয়া তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2000 টাকা পর্যন্ত জরিমানা বা 2 বছর কারাদণ্ড বা উভয় দণ্ড। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5000 টাকা জরিমানা। আগেও তৃতীয় শ্রেণী বললেন, এখনও তৃতীয় শ্রেণী বলতেছেন। সরি, দ্বিতীয় শ্রেণী ভাইয়া। ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে হচ্ছে 5000 টাকা জরিমানা আর 3 বছর কারাদণ্ড বা উভয় দণ্ড। 5000 না, 5000 না, তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে 3 বছর কারাদণ্ড অথবা 3 লক্ষ টাকা জরিমানা। ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমার মোবাইলে সমস্যা ছিল, তো আমি বলতেছিলাম কিন্তু সাউন্ড যাচ্ছিল না। আচ্ছা বলেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড দেওয়ার ক্ষমতা হবে 2 বছর আর জরিমানা হবে 2 লক্ষ টাকা এবং উভয় দণ্ড হতে পারে। দ্বিতীয়
আর সিএমএম কোর্টে সিএমএম কোর্টের হবে 7 বছর 7 লক্ষ টাকা জরিমানা এবং উভয়দণ্ড। আর এমএম সিএমএম এ তো দুইজন, আরেকজন আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনার ক্ষমতা কার মতো? মেট্রোপলিটন 7 বছর হুম, 7 লক্ষ টাকা জরিমানা এবং না না, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সে হবে চিফ জুডিশিয়ালের সমমান, মানে হলো 7 বছর কারাদণ্ড অথবা 7 লক্ষ টাকা জরিমানা। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে যিনি আছেন মেট্রোপলিটনে, তার নাম হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তার ক্ষমতা কতটুকু হবে? 5 বছর হবে দণ্ড আর 5 লক্ষ টাকা। হ্যাঁ, এক্সিলেন্ট। আচ্ছা, মাজেদা আপু বলেন তো, জি ভাইয়া। বলেন তো দেখি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 ধরনের। হুম, প্রথমে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর হ্যাঁ, ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে 7 বছর পর্যন্ত কারাদণ্ড, 7 লক্ষ টাকা জরিমানা। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর পর্যন্ত কারাদণ্ড, 5 লক্ষ টাকা জরিমানা। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর পর্যন্ত কারাদণ্ড, 3 লক্ষ টাকা জরিমানা। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর পর্যন্ত কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সমকক্ষ ক্ষমতা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 7 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার ক্ষমতা রয়েছে আর 7 লক্ষ টাকা জরিমানা। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মতো। হ্যাঁ, তিনিও 5 বছর পর্যন্ত কারাদণ্ড আর 5 লক্ষ টাকা জরিমানা। এক্সিলেন্ট। আমি আরেকজনকে জিজ্ঞেস করি, শামিমা আপু বলেন তো দেখি। ফারহানা আপু বলেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 10 বছর কারাদণ্ড, 10 লক্ষ টাকা জরিমানা। হুম, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 7 বছর কারাদণ্ড, 7 লক্ষ টাকা জরিমানা। হুম, আর মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি 5 বছর কারাদণ্ড, 5 লক্ষ টাকা জরিমানা। আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হচ্ছে 3 বছর কারাদণ্ড, 3 লক্ষ টাকা জরিমানা। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হচ্ছে 2 বছর কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। সবার ক্ষেত্রেই উভয় দণ্ডটা সবাই বলবেন। আচ্ছা, মেট্রোপলিটন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে চলে যান। চিফ মেট্রোপলিটন হচ্ছে ভাইয়া, এটা মেবি 10 লক্ষ টাকা না 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 না, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সমমান। সমমান। জি। হুম, আর সমমানটা কত বলেন? সমমানটা হচ্ছে হ্যাঁ, বলেন। 7 লক্ষ টাকা ভাইয়া। হ্যাঁ, 7 লক্ষ মানে 7 লক্ষ টাকা আর কারাদণ্ড না 7 বছর এবং 7 লক্ষ টাকা জরিমানা। হুম, আর মেট্রোপলিটন হচ্ছে 5 বছর কারাদণ্ড, 5 লক্ষ টাকা জরিমানা। ঠিক আছে, এখানে মনে করেন, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফারহানা আপু। আচ্ছা, এখানে দেখেন আদালতের শ্রেণীবিভাগ ধারা 6 আছে ফৌজদারি। আর এই যে কথাগুলো আপনারা অ্যান্সার করতেছেন, এইগুলো ম্যাজিস্ট্রেটের দণ্ডর ক্ষমতা কোথায় আছে? 32 নম্বর সেকশনে আছে, 32 নম্বর সেকশনে আছে। তাহলে দেখেন, আমরা ম্যাজিস্ট্রেটস, বিচারিক ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো ধারণা পেয়ে গেছি। কেউ বুঝেন নাই বিচারিক ম্যাজিস্ট্রেট, এমন কেউ আছেন যে ভাইয়া আমি এই জায়গাটা আমি বুঝতেছি না, যে বিচারিক ম্যাজিস্ট্রেটের এই জায়গাটাতে আমি বুঝতেছি না, এরকম কেউ আছেন? আচ্ছা, আমি ধরে নিলাম আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে ক্রিমিনাল কোড, হ্যাঁ ভাইয়া বলেন। জি জি, গাইডে দেখতেছি আপনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 5 বছর 5 লক্ষ টাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি 5 বছর হবে না, ওইটা হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সে 5 বছর কারাদণ্ড অথবা 5 লক্ষ টাকা জরিমানা। গাইডে কি লেখা আছে? 5 বছর
5 লক্ষ টাকা জরিমানা। ভুল আছে, তাহলে সিএমএম হবে 7 বছর কারাদণ্ড অথবা 7 লক্ষ টাকা জরিমানা, আর এমএম হবে 5 লক্ষ টাকা জরিমানা 5 বছর কারাদণ্ড। কারেকশন করে নিয়ে। আচ্ছা, তাহলে দেখেন ম্যাজিস্ট্রেট যে আছে, ম্যাজিস্ট্রেট দুই ধরনের আমরা পাইলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং তাদের কোর্ট সম্পর্কে আমরা জানলাম যে জুডিশিয়াল যে কোর্ট আছে, জুডিশিয়াল কোর্ট কয় ধরনের এটা আমরা অলরেডি জানি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জেলা পর্যায়ে 4 ধরনের কোর্ট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, আর মেট্রোপলিটন এরিয়াতে 2 ধরনের, ঠিক আছে? সেটা হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এটা হলো জেলা পর্যায়ে। ওকে, ফাইন। তাহলে আমরা অলরেডি এটা সম্পর্কে জানলাম। এখন দেখেন ওই যে ক্রিমিনাল কোর্ট 2 ধরনের, ম্যাজিস্ট্রেট কোর্ট আর সেশন জাজ কোর্ট। এই সেশন জাজ কোর্টটা সম্পর্কে একটু জানতে হবে, তাহলে সেশন জাজ যে কোর্ট আছে, সেশন জাজ বলতে দায়রা আদালত। দেখেন ওইখানে কিন্তু 3 ধরনের কোর্ট আছে। নিচে থেকে আপনার কেউ একজন মনে হয় আনমিউট করে, একটু মিউট করে দিয়েন, আমি দেখতে পাচ্ছি না এখান থেকে। যুগ্ম দায়রা জজ, জয়েন্ট সেশন জাজ, তারপরে হলো অতিরিক্ত দায়রা জজ, তারপরে হলো দায়রা জজ। মানে হলো ক্রিমিনাল কোর্টের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন তাকে বলা হয় কি? দায়রা জজ। আপনাদের কারো কোশ্চেন আসতে পারে, ভাইয়া তাহলে জেলা জজ যে প্রধান বলা হয় জেলার, উনি তাহলে কোন জায়গার? উনি কি আপনার সিভিল কোর্টের নাকি ক্রিমিনাল কোর্টের? দেখেন ওনার নাম শুধু জেলা জজ না, উনি জেলা ও দায়রা জজ এরকম নাম থাকে। উনি এখানেও বসতে পারেন, ওইখানেও বসতে পারেন, ঠিক আছে? অথবা আলাদাও থাকতে পারে, এটা ডিপেন্ড করে আপনার কাজের পরিধি এবং লোকবলের উপরে। আচ্ছা, এখন দেখেন এইখানে এই যে দায়রা আদালতের সর্বনিম্নে কে আছেন? জয়েন্ট সেশন জাজ বা যুগ্ম দায়রা জজ। এই যুগ্ম দায়রা জজ, তারপরে হলো অতিরিক্ত দায়রা জজ। এখন দেখেন এই যুগ্ম দায়রা জজের ক্ষমতাটা আমি বললেই আপনারা ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবেন যে এই যুগ্ম দায়রা জজ আসলে তার অবস্থানটা কোথায়। এই যুগ্ম যে দায়রা জজ আদালত আছেন, তিনি সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারেন জানেন আপনারা? 10 বছরের। কত বছরের? 10 বছরের। হ্যাঁ, 10 বছরের। আর দায়রা জজ যিনি আছেন অথবা অতিরিক্ত দায়রা জজ, তারা দুইজনই যে কোনো দণ্ড দিতে পারেন, যে কোনো দণ্ড ইনক্লুডিং ডেথ সেন্টেন্স। কিন্তু এখানে একটু কাহিনী আছে, তারা যখন মৃত্যুদণ্ড দিবে তখন সেটা অনুমতি নিতে হবে। কার কাছ থেকে অনুমতি নিতে হবে? হাইকোর্ট বিভাগ, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে অনুমতি নিতে হবে। ওইখানে আমরা একটু পরে যাব, তার আগে আমরা এই জায়গাটা ক্লিয়ার করে যাই। আমরা যেহেতু জানলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে যে জানলাম, এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 ধরনের, সর্বোচ্চ যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার ক্ষমতাটা কত ছিল আমাকে বলেন তো দেখি। 10 বছর কারাদণ্ড, 10 লক্ষ টাকা জরিমানা। কে বলতে পারবেন? 7 বছর আর 7 লক্ষ। 7 বছর আর 7 লক্ষ অথবা উভয় দণ্ড। এটা ভুলে গেলে চলবে না, কারণ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যিনি সর্বোচ্চ পর্যায়ে আছেন জেলা পর্যায়ে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যিনি সর্বোচ্চ পর্যায়ে আছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাদের এম্পাওয়ারমেন্ট কতটুকু? তাদের এম্পাওয়ারমেন্ট হলো 7 বছরের কারাদণ্ড দেয়া। হ্যাঁ, যেমন দণ্ডবিধিতে যে অপরাধ আছে সেখানে 7 বছরের কারাদণ্ড দেয়া যায়, সেই মামলাটা তাদের কোর্টে করা যাবে। কিন্তু মনে করেন 10 বছরের কারাদণ্ড দেওয়ার মতো একটা অপরাধ করছে অথবা খুন করছে, মৃত্যুদণ্ড, সেই মোকদ্দমাটা আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে থাকবে না, তারা দায়রাতে ট্রান্সফার করে দেবে, কারণ তাদের এখতিয়ারবিহীন। এখতিয়ার কয় ধরনের? ইতিমধ্যে আপনাদেরকে পড়ানো হয়েছে। একটা কোর্টের এখতিয়ার হলো 3 ধরনের, একটা হলো বিষয়বস্তুগত এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আর্থিক এখতিয়ার। তাহলে দেখেন বিষয়বস্তুগত এখতিয়ার
এখানে সেম, ক্রিমিনাল কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন আর দায়রা কোর্ট বলেন, তারা কী নিয়ে কাজ করে? ক্রিমিনাল জাতীয়, মানে বিষয়বস্তু সেম। আঞ্চলিক এখতিয়ারও সেম। এখানে পার্থক্য কোথায়? পার্থক্য হলো যে আপনার অপরাধের মাত্রার পার্থক্য, এই এখতিয়ারগত পার্থক্য। ঠিক আছে? তাহলে একজন খুন করলো, তাকে কি আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে এই মোকদ্দমাটা রাখবে অথবা সিএমএমএ মোকদ্দমাটা রাখবে? রাখবে না। তারা কোথায় ট্রান্সফার করে দেবে? তারা ট্রান্সফার করে দেবে সেশন জাজ কোর্টে। দায়রা জজ। হ্যাঁ, দায়রা যে কোর্ট আছে সেখানে। দায়রা কোর্ট কয়টা আছে? 3টা। এখন খুনের যে অপরাধী তাকে ওই দায়রার ভিতরে যুগ্ম দায়রা জজে কি দিবে? না ভাইয়া দিবে না। কেন দিবে না এটা আমাকে একটু বলেন, জোরে বলেন। ভাইয়া তার ক্ষমতা হলো 10 বছর। 10 বছর সাজা দেওয়ার ক্ষমতা, আর সে তো একটা খুন করছে। অথবা মনে করেন আরেকটা খুনের ধারা বলি, যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি জেলের ভিতরে আছে, আরেকজনরে মাইরা ফেলছে, তাহলে কি ওইখানে কি আছে? দণ্ডবিধিতে বলা আছে তার মৃত্যুদণ্ড হবে। তাহলে যেখানে অপরাধ ডিফাইন করা আছে, আরে ভাই সে প্রমাণিত হইলে তো তারপরে তাকে ঝুলানো হবে, ওইটা পরের কথা, বাট দণ্ড ডিফাইন করা আছে সে মৃত্যুদণ্ড। সো আলটিমেটলি তাকে দিয়ে দেওয়া হবে অতিরিক্ত দায়রা জজ অথবা দায়রা জজের কাছে। কারণ কি? তারা যে কোনো প্রকার দণ্ড দিতে পারে, মানে মৃত্যুদণ্ড তারা দিতে পারে। সবাই জিনিসটা ক্লিয়ার কিনা দেখেন। পড়াশোনা সবাই করে, বাট কনসেপ্ট ক্লিয়ার না হইয়া পড়াশোনা করা আর না করা সমান। আর আপনার এখানে ফৌজদারি কার্যবিধি আপনার সারা জীবন লাগবে। এই সেকেন্ড ইয়ারের এই সাবজেক্টটা আমি তো বলছি, সেকেন্ড ইয়ারের যে সাবজেক্ট বার কাউন্সিল পরীক্ষার জন্য, কারণ আপনাদেরকে আমি ফার্স্ট ইয়ারে পড়াইছি, ম্যাক্সিমাম সেকেন্ড ইয়ারেও আমি আপনাদেরকে পাইছি। আমি চাই আপনারা একবারে বার কাউন্সিল কোয়ালিফাই করেন, এমনভাবে পড়বেন। অল্প অল্প পড়েন, আমি কিন্তু খুব বিশদ পড়াই নেই, অল্প অল্প করে বলছি, আপনারা কিন্তু মাথায়ও ক্যাচ করে ফেলছেন আলহামদুলিল্লাহ। এখন বলেন আপনারা এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা? আজকে যদি ক্রিমিনাল কোডটা যদি ক্লিয়ার হয়ে যান, আপনি বিশ্বাস করেন আপনার ব্রড কোশ্চেন, একটা তো ব্রড কোশ্চেন হয়েই যাবে, আরও অন্যান্য ব্রড কোশ্চেনের সঙ্গে এগুলো উতপ্রোতভাবে জড়িত। এই জন্য আপনি যেমন সংক্ষিপ্ত বিচার ব্যবস্থা, সংক্ষিপ্ত বিচার কি দেখেন যে আপনাদের ব্রড কোশ্চেন আছে, এটা আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট। আবার মনে করেন যে খালাস, তারপরে আরও এই রিলেটেড যেগুলো বিষয় আছে, এইগুলা ওতপ্রোতভাবে জড়িত। এখানে একটা বাদ দিয়ে আরেকটা পড়া হয়তো বা আপনি খাতায় লিখতে পারবেন, বাট আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে না। এখন আপনারা আমাকে বলেন যে ভাই, আমাকে কে এভাবে বলতে পারবেন যে ভাই ক্রিমিনাল কোর্ট 2 ধরনের, একটা হলো সেশন কোর্ট আর একটা হলো ম্যাজিস্ট্রেট কোর্ট। সেশন কোর্টে আপনার 3টা কোর্ট আছে, একটা হলো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। আর ম্যাজিস্ট্রেট কোর্টে 2টা ভাগ আছে, জেলা পর্যায়ে একরকম আর মেট্রোপলিটনের ক্ষেত্রে একরকম। ঠিক আছে? জেলা পর্যায়ে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 4টা কোর্ট আছে, একটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এরিয়াতে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 2টা কোর্ট আছে, একটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর একটা হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই জাস্ট খালি কোর্টগুলো যদি আপনি এইভাবে বলতে পারেন, আর এগুলার এখতিয়ার, এগুলার ক্ষমতাগুলা, ঠিক আছে? আবার আপনাদের একটা কোশ্চেন আমাকে কেউ করেন নাই যে ভাইয়া দায়রা জজ জেলা পর্যায়ে আপনি বলছেন আছে, মেট্রোপলিটনে কি দায়রা নাই? অবশ্যই আছে, সেটাকে বলা হয় মেট্রোপলিটন দায়রা। এবং মেট্রোপলিটন দায়রাতে কিন্তু খুব একটা চেঞ্জ নেই, সেম, মানে কোনো চেঞ্জই নাই, সেম, শুধু নামটা ভিন্ন, মেট্রোপলিটন সেশন জাজ। কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে, ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে জেলা পর্যায়ে একরকম 4টা কোর্ট, আর মেট্রোপলিটনে কয়টা কোর্ট? কে বলতে পারবে? কয়টা ত্রিনা আপু? 2টা। ইয়াস, এই 2টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে? আপনি যদি এইগুলা এখন আসেন, এখন আপনার যখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, নাও ইউ মে গো ফর ইন ডিটেলস, যে এই যে দায়রা জজে 3টা কোর্ট আছে, এটা কারা অ্যাপয়েন্টমেন্ট দেয়, রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট দেয় কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী, 133 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী। ঠিক আছে? তারপরে মনে করেন যে এই যে আপনার ম্যাজিস্ট্রেট যে কোর্ট আছে, ম্যাজিস্ট্রেট কোর্টগুলো আপনার কিভাবে হয়, অথবা কিভাবে এটার ক্ষমতা কিভাবে, তারপরে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে, মৃত্যুদণ্ড বিধিত যে কোনো অপরাধ বিচার করতে পারবে কে। ঠিক আছে? এই জিনিসগুলো। তারপরে মনে করেন
ম্যাজিস্ট্রেটের উচ্চতর দণ্ড ক্ষমতা কতটুকু? 7 বছর, কারণ ম্যাজিস্ট্রেটের 7 বছরের উপরে তারা দিতে পারে না, তাই না? এই জিনিসগুলো। তারপরে দেখেন জাস্টিস অফ দ্য পিস। জাস্টিস অফ দ্য পিস, জাস্টিস অফ দ্য পিস কাদেরকে বলা হয়? হ্যাঁ বলেন আলমগীর ভাই, বলেন। হ্যাঁ হ্যাঁ শিওর। হুম হুম সমমান, মানে আপনি দেখবেন যে যিনি প্রধান আছে তাকে বলা হয় জেলা ও দায়রা জজ। মানে তিনি জেলা, হ্যাঁ জেলা ও দায়রা জজ, রাইট। কেন বলা হয়? কারণ উনি দায়রাতেও বসতে পারেন, জেলাতেও বসতে পারেন। আবার অতিরিক্ত দায়রা জজও হইতে পারে, অতিরিক্ত জেলা জজ হইতে পারে। সিভিলে বসলে অতিরিক্ত জেলা জজ, আর ক্রিমিনালে যদি উনি বসেন অতিরিক্ত দায়রা জজ। যুগ্ন সেম গোজ টু যুগ্ন, ঠিক আছে? এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সে ভাবলাম যে আপনার সিনিয়র সিভিল জাজ, আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সে ভাবলাম যে সিনিয়র সহকারী জজ জেলা পর্যায়ে এবং মেট্রোপলিটন পর্যায়ে। কিন্তু আরও যে ছোট ছোট দুইটা বললেন জেলা পর্যায়ে, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এই কোশ্চেনটা আসছে না? আমি জানি আপনাদের সবাইকে আমার মোটামুটি চেনা হয়ে গেছে। আমি জানি কোন কোশ্চেনটা আপনি করতে পারেন। এই দেখেন এখানে আপনার প্র্যাকটিক্যালি আসলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্ট আছে কি না আপনারা কেউ যদি কখনো যান দেখবেন যে নাই। কারণ ওই দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণী এর দেখা যায় এই তিনটা একসাথে করে ফেলছে, অথবা দুইটা কোর্টে দুইজন সহকারী জেলা জজ অথবা বিজেস স্পাইসেস বর্তমানে সিভিল জাজ যে বলে তাকে দায়িত্ব দেওয়া হয়ে গেল। সে তখন কি ওই দ্বিতীয় শ্রেণীর ক্ষমতা 3 বছর 3 লক্ষ, অথবা প্রথম শ্রেণীর ক্ষমতা 5 বছর 5 লক্ষ। যাকে যে দায়িত্ব দেওয়া হয় সে ওইখানে বসে ওই জিনিসটা সুরাহা করে। এটা এমন না যে তার এটা ডিটেইল করা হয় যেভাবে সেভাবে। আপনার জেলা জাজ যিনি আছেন তিনি যেভাবে ডিটেইল করবেন ওই কোর্টের দায়িত্বে আপনার একজন সহকারী জেলা জজ অথবা নব্য সিভিল জাজ সেও থাকতে পারে। আমি কি বোঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ প্লিজ। দায়রা জজ, হুম এখানে যুগ্ম দায়রা জজ 10 বছর পর্যন্ত সাজা দিতে পারে, হুম আর 10 বছর উপরে যা আছে বাকিগুলো আপনার সেশন জজ, অতিরিক্ত। সেশন জজ এই দুই করবে। জি 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 ঠিকই বলছেন। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন, মৃত্যুদণ্ড যদি ওনারা দেয় সেক্ষেত্রে সেই মৃত্যুদণ্ডটা কার কাছ থেকে অনুমতি নিতে হবে? হ্যাঁ এক্সিলেন্ট, হাইকোর্ট ডিভিশন থেকে সেটার অনুমতি নিতে হবে। ঠিক আছে, আচ্ছা। হুম ইমপ্লিমেন্টেশন নাই না, এটা নামেই আছে বাট প্র্যাকটিক্যালি নাই, কিন্তু পড়ার সময় আপনাকে পড়তে হবে। এটা লোকবলের জন্য হয়তোবা করা যাচ্ছে না, অথবা সময় সংকুলন হচ্ছে না, বাংলাদেশে 88,000 মামলা পেন্ডিং স্টিল নাও, এটা অন্য বিষয়। বাট পড়ার বিষয়টা আপনাকে প্র্যাকটিক্যালও আপনাদেরকে বললাম, প্লাস বইয়েরটাও আপনাদেরকে বললাম, দুইটাই জানতে হবে। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্ট থেকে কিভাবে পারমিশন নেন? মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আপনার যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা অফিসিয়াল কার্যক্রম, এটা আপনাকে হাইকোর্ট, তখন হাইকোর্ট চাইলে এটা পূর্ণ তদন্ত দিতে পারে, অথবা হাইকোর্ট বলতেও পারে যে হ্যাঁ এটা এক্সিকিউট করা যায়। এই জিনিসটা অথবা কি হতে পারে, অথবা যিনি আছেন মৃত্যুদণ্ড দণ্ডাদেশ পাওয়ার পরে উনি কি করবেন, হাইকোর্টে আপিল করবেন না 7 দিনের ভিতরে? তামাদি আইনে পড়ছেন তো, 7 দিনের ভিতরে যখন আপিল করবেন তখন ওইটা সেখানে আবার পর্যালোচনা হইতে পারে। আর সে তো মৃত্যুদণ্ড পাইছে, সে তো পয়সা থাকবে না, সে অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত যাবে, ওইখানেও না পাইলে লাস্টে কী যাবে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা চাইবে। মৃত্যুদণ্ডের আসামি রাষ্ট্রপতি ক্ষমাও করতে পারে।
মানে সে তো বসে থাকবে না, আপনি এই কোর্টের যতটুকু আছে এতটুকুই আপাতত আমরা জানি, ঠিক আছে, যে আমাদের মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সেটা হাইকোর্ট বিভাগ থেকে অনুমতি নিতে হয়, কিন্তু এখানে তো বসে থাকবে না, বুঝেন নাই? ভাই এখানে যে আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হুম। এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, হুম হুম। তো দুইটা তো সেম হওয়ার কথা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, প্রথম শ্রেণী মানে তো চিফ জুডিশিয়ালি তো প্রথম শ্রেণী। না 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 না, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি হলেন সর্বোচ্চ পর্যায়ে, যেমন সিএমএম যিনি আছেন চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনি সর্বোচ্চ পর্যায়ে। হ্যাঁ, কোর্টের দায়িত্বে কিন্তু থাকতে পারেন, হ্যাঁ কোর্টের দায়িত্বে থাকতে পারেন বিভিন্ন সময়ে কোর্টের দায়িত্বে, যেমন সিএমএম না এমএম পরিচালনা করতেছে, এটা যদি দায়িত্ব দেওয়া হয় সেটা ভিন্ন ব্যাপার, বাট এখানে কোর্ট কিন্তু আলাদা, ম্যাজিস্ট্রেটের ক্যাটাগরি কিন্তু আলাদা। যেমন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আর এমএম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাদের ক্ষমতা এক, অ্যাকর্ডিং টু পিসি 1860, তারা কি করতে পারে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 10 বছরের অধিক কোনো দণ্ডযোগ্য অপরাধ ছাড়া সকল অপরাধের বিচার তারা করতে পারবে। আবার আপনি যেটা বলছেন এই যে সিজেএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সিএমএম, তারা কি মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করতে পারবে। আপনি হয়তো বলতেছেন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার কথা বলছেন? না ভাই, আমি প্রথম শ্রেণী আর না না, এটা আপনি যেখানে দেখতেছেন আপনি মূল যে গাইডটা দেখেন, তারপর আপনি যদি যেখানে দেখতেছেন সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, আমি এটা নিরীক্ষা করে দিব কোন জায়গাটাতে সমস্যা, ঠিক আছে? বাট এখানে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি সবার উপরে জেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্টে, আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি সবার উপরে। এই দুইটা জিনিস মাথায় রাখবেন, হ্যাঁ? বুঝতে পারছেন জয়চন্দ্র ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, হাইকোর্ট বিভাগে কেন পারমিশন নেবে? কারণ হলো দণ্ডবিধির অধীনে অপরাধের যে বিচার করবে প্যানাল কোর্ট, হ্যাঁ, এখানে আপনার বিচারিক আদালত, হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, হ্যাঁ, এবং দ্বিতীয় তফসিলে উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ, এই যে ম্যাজিস্ট্রেটগণের কথা বললাম, এটা বলা আছে এই আইনেরই 28 নম্বর সেকশনে, এবং এটা সেভারেল টাইম আপনার বার কাউন্সিল পরীক্ষাতে আসছে, ঠিক আছে? আচ্ছা, কোন সময়টা আপনার হাজত দণ্ড থেকে বাদ যাবে? বিচারকালীন হাজতবাসের সময় দণ্ডের যে মেয়াদটা থাকবে, একজনের বিচার কার্যক্রম চলতেছে বাট তাকে আটক দেখানো হয়েছে, ওই আটক যে ছিলেন ওই সময়টা কি হবে, ওইখান থেকে বাদ যাবে। কোথায় থেকে? আপনার যে দণ্ডটা তিনি পাবেন বিচারিক কার্যক্রম শেষে, সেখান থেকে। এইটুকু মনে রাখলেই চলবে জানার জন্য। আর হলো আপনার গ্রেফতারের প্রক্রিয়া বা কর্মকর্তার বক্তব্য। গ্রেফতারের পদ্ধতিটা কি? কোনো ব্যক্তিকে স্পর্শ বা আটক করে গ্রেফতার করা হয়, বাধা দিলে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা যাবে। আর ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডযোগ্য অপরাধী যদি না হয় তাহলে তার মৃত্যু ঘটানো যাবে না। এখন একজন আছে, সে মনে করেন যে চুরি করছে, এখন চোর দৌড়ায় চলে যেতেছে, আপনি মনে করেন গুলি করে দিলেন তার বুক বরাবর, না, কারণ সে খুন করে নাই, সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন পাওয়ার মতো সে অপরাধী না। তাহলে কি তাকে কি করা যাবে না? তাকে মৃত্যু ঘটানো যাবে না। যদি ঘটায় পুলিশ হোক বা অন্য যে আইন প্রয়োগকারী সংস্থা, সেই ক্ষেত্রে সে দায়ী থাকবে। আর গ্রেফতারের প্রক্রিয়া এটা কি? যে কর্মকর্তা যাবে সে নিজের পরিচয় দিবে, গ্রেফতারের যে স্মারকলিপি আছে সেটা দিবে, একজন সাক্ষী নেবে পরিবারের বা স্থানীয় ব্যক্তির। সাক্ষী না পাইলে কেন সে সাক্ষী পাইল না সেই কারণটা লিখতে হবে, অভিযুক্তের স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ নিতে হবে, ঠিক আছে? গ্রেফতারের 12 ঘন্টার ভিতরে যে কোনো পরিবার বা বন্ধুকে খবর দিতে হবে তাকে। তারপরে শারীরিক আঘাত যদি তার থাকে সেক্ষেত্রে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। গ্রেফতারের 12 ঘন্টার ভিতরে আইনজীবী বা আত্মীয়র সাথে সাক্ষাৎ বা সুপরামর্শের সুযোগ দিতে হবে। এই জিনিসগুলো আপনার থাকতে হবে। আর তথ্য রেকর্ডও পরিবারের কাছে জানানো, এটা কোথায়? এগুলো কিন্তু নতুন অ্যামেন্ডমেন্ট, সবাই মনে রাখেন।
অফিসিয়াল রেজিস্ট্রারে রেকর্ড রাখতে হবে, জেনারেল ডায়েরিতে এন্ট্রি করতে হবে, পরিবার বা পরিচিতকে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা আছে। এই জিনিসগুলো বলা আছে। গ্রেফতারের তথ্য সংরক্ষণ ও প্রদর্শন, এটার ক্ষেত্রে বলা আছে যে প্রত্যেকটা জেলা মহানগর এলাকার পুলিশ সুপার বা পুলিশ কমিশনার একজন এএসআই বা তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দিবেন। তার কাজ হবে গ্রেফতারের নাম, অপরাধ, তথ্য সংরক্ষণ ও প্রকাশ। আচ্ছা, এগুলো জাস্ট মনে রাখার জন্য। আর বিনা পরোয়ানায় গ্রেফতার, এটা আপনাদের ব্রড কোশ্চেন আছে কিন্তু। সো বিনা পরোয়ানায় গ্রেফতার কত নাম্বার সেকশন? 54 নম্বর সেকশন। আমরা সবাই কিন্তু কম বেশি জানি। এই 11টা ক্ষেত্রে পুলিশ কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। কয়টা ক্ষেত্রে? 11টা ক্ষেত্রে। এটা কি? প্রথমেই হলো যে কোনো কগনিজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধের কথা কোথায় বলা আছে? বলা আছে দ্বিতীয় তফসিলে, তাই না? যে কোনটা কগনিজেবল অফেন্স, কোনটা নন কগনিজেবল অফেন্স, কোনটা বেইলেবল অফেন্স, কোনটা নন বেইলেবল অফেন্স। ঠিক আছে? তারপরে দেখেন 7 বছরের কম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে এখন মনে করেন 7 বছরের কম কারাদণ্ড অথবা 7 বছরের বেশি কারাদণ্ড, এটা হলো 2টা পয়েন্ট। যে অপরাধী করুক সেটার ক্ষেত্রে কি করতে পারবে? বিনা পরোয়ানা, ওয়ারেন্টের প্রয়োজন নেই, পুলিশ গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পারবে। ঘর ভাঙার সরঞ্জাম যদি সাথে পাওয়া যায়, যে কোনো ঘর ভাঙার সরঞ্জাম যদি সাথে পাওয়া যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। আর প্রক্লেইমড অফেন্ডার মানে হলো একজন মানুষ অফেন্স করছে, সেই অফেন্স ঘোষণাকারী, সেই ঘোষিত ব্যক্তি, তাকে গ্রেপ্তার করা যাবে বিনা পরোয়ানায়। তার সাথে যদি চুরির মাল পাওয়া যায়, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দেওয়া অথবা সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। সশস্ত্র বাহিনী বলতে আমরা বুঝবো সেনা, নৌ, বিমান। হ্যাঁ, আমরা কিন্তু গণহারে সবাই বলে যে আমি ডিফেন্সে চাকরি করি। না, ডিফেন্স তারাই যারা কিনা সেনা, নৌ, বিমান। ঠিক আছে? বাকিগুলো হলো প্যারামিলিটারি বলে। কি বলে? প্যারামিলিটারি। এখন এই সশস্ত্র বাহিনী থেকে পলায়ন মানে হলো দেশ রক্ষার কাজে যারা জড়িত, সেটা হলো সেনা, নৌ, বিমান। আর প্যারামিলিটারি হিসাবে কাউন্টিং হবে, এটা হইতে পারে পুলিশ, হইতে পারে আনসার, যারা কিনা দেশের অভ্যন্তরে নিয়ম শৃঙ্খলা রক্ষা করা। আর স্থলের বর্ডার এর শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব বিজিবি। আর সমুদ্রের যে বর্ডার উপকূলীয় অঞ্চল, সেটা হলো কোস্টগার্ড। আমরা এই 4টা ফোর্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। কোন মন্ত্রণালয়ের আন্ডারে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি? দেখেন, নাম আছে স্বরাষ্ট্র, মানে রাষ্ট্রের ভিতরের ব্যাপারগুলো, সমস্যাগুলো সমাধান করা, মানে কাজেরই ভিন্নতা। ঠিক আছে? আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে হলো এই সশস্ত্র বাহিনী, মানে সেনা, নৌ, বিমান, যাদের কাজ হলো দেশ রক্ষা। এখন দেশ রক্ষার কাজে নিয়োজিত একজন ব্যক্তি, সে যদি চাকরি থেকে পলায়ন করে, পুলিশ বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করতে পারবে, কারণ দেশের স্বার্থ জড়িত তার সঙ্গে। তারপরে দেখেন দেশের বাহিরে সংগঠিত অপরাধ। দেশের বাহিরে কোনো অপরাধ সংগঠিত করে আসে, যদি সে দেশে অবস্থান করে, সেক্ষেত্রে বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা যাবে। আবার তাকে ইন্টারপোলের মাধ্যমে যদি সমঝোতা থাকে দেশের সাথে, সেই ক্ষেত্রে তাকে হস্তান্তর করা যাবে। ঠিক আছে? আর কোনো গ্রেপ্তারের অনুরোধ যদি থাকে নির্দিষ্ট অথরিটি দ্বারা। হ্যাঁ, হাত তুলছেন ভাই, বলেন। ভাইয়া ওই যে আরেকটা ম্যাজিস্ট্রেট যে পড়াবার বাকি রইল, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। নির্বাহী আর এক্সিকিউটিভ। আচ্ছা, ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলতেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হলো আপনার যিনি কিনা ওই যে মোবাইল কোর্ট পরিচালনা করতেছেন। দেখেন না, যারা বিসিএস প্রশাসন হওয়ার পরে প্রোফাইলের মধ্যে লেখে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদেরকে যে দায়িত্ব অর্পণ করা আছে সময় সময় মোবাইল কোর্ট পরিচালনা করা থেকে শুরু করে অন্যান্য, তো এটা পরিচালনা করবে কি আপনার ডিস্ট্রিক্ট কমিশনার অথবা ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলা হয়। ঠিক আছে? ওইখান থেকে যাকে নিয়োগ করা হবে, তো তাদেরকে আমরা বলবো নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঠিক আছে?
ওনারা বিচারিক কার্যক্রমের সঙ্গে জড়িত বলতে মোবাইল কোর্ট তাদেরকে স্ব যে ক্ষমতা দেওয়া হয়েছে অতটুকুই, বাট কোর্ট রিলেটেড ব্যাপারে কিন্তু তারা বসতে পারবে না। বুঝতে পারছেন? জয় ভাই, শোনা যাচ্ছে আমাকে? জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ভাই এখানে তো ভাগ করা থাকে অনেক, ডিসি অফিসে। হ্যাঁ হ্যাঁ, ওটা তাদের স্পেসিফিক ইয়েগুলো আছে। তারপরে দেখেন, একজনকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। হ্যাঁ, একজনকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। একজন মানুষকে বিনা অপরাধে, মানে অপরাধ যদি আপনার কোর্টে তাকে 24 ঘন্টার ভিতরে উঠাইতে হবে, এর বেশি সময় তাকে আটক রাখা যাবে না। এটা কোথায় আছে? এটা ফৌজদারি কার্যবিধির 61 নম্বর সেকশনে আছে। আপনাদের ছোট করে ব্রড কোশ্চেনের সঙ্গে একটা কোশ্চেন আসে যে একজন অপরাধীকে কতক্ষণ আটক রাখা যাবে, অথবা তাকে পদ্ধতি কী, তাকে পরবর্তীতে কোথায় সতর্ক করতে হবে। ঠিক আছে, 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। এটা তখন আমরা, এটাতে 2 মার্কস থাকতে পারে। তখন আমরা কি লিখবো? আমরা লিখবো সাংবিধানিক। বাংলাদেশের যে সংবিধান আছে সেখানে 33 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে আটকের রক্ষা কবচ, মানে কাউকে যদি আটক করা হয় অবশ্যই তাকে 24 ঘন্টার ভিতরে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। আবার ফৌজদারি কার্যবিধির 61 নম্বর ধারাতেও বলা আছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা জানতে হবে, এটা পরীক্ষাতে প্রায় সময় আসে। কত নম্বর সেকশন বলেন? এটা ধারা হলো 61। রেকর্ডিংটা পাবেন আপনাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে পাবেন। ঠিক আছে, সো আমি বলে যাচ্ছি, এগুলো রেকর্ড হচ্ছে। কথা যত বেশি বলবো রেকর্ডিংটা বড় হয়ে যাবে। সো আপনারা যত শেষে কোশ্চেনগুলো বললে লিখে রাখলে সবচেয়ে ভালো। সেই ক্ষেত্রে হবে কি, আপনাদের শুনতে সুবিধা হবে, কি পয়েন্টগুলো নোট করতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে আপনারা দেখেন যে সম্পত্তি ক্রোক, এই অ্যাটাচমেন্ট নিয়ে কিন্তু আপনাদের ব্রড কোশ্চেন আছে। এই সম্পত্তি ক্রোকের ব্যাপারে কোথায় বলা আছে, অথবা হুলিয়ার ব্যাপারে কোথায় বলা আছে। হুলিয়া মানে কি? হুলিয়া মানে হলো আদালত যদি বিশ্বাস করে যে কোনো ব্যক্তি পলাতক আছে বা আত্মগোপন আছে, এখানে আদালত কিভাবে বিশ্বাস করবে? ওই যে আদালত সমন জারি করবে অথবা ওয়ারেন্ট জারি করবে, তারপরেও যখন পাবে না তখন আদালত কি করবে? হুলিয়া জারি করবে। আদালত তখন পলাতক বা গোপন আছে এটা বিশ্বাস মর্মে হুলিয়া জারি করবে। এটাকে বলে আইনি ভাষায় প্রোক্লেমেশন। হাজির হওয়ার জন্য ন্যূনতম 30 দিন সময় তাকে দিবে। ঠিক আছে, এটা কিভাবে জারি হয়? এটা মনে করেন জনসম্মুখে পাঠ করে ব্যক্তির বাসস্থানের প্রকাশ্যে স্থানে লটকাই দেওয়া হয় যে আপনার নামে হুলিয়া জারি হয়েছে, আদালতের প্রকাশ্য স্থানে লটকাই দেওয়া হবে। হুলিয়া প্রদানকারী যে ব্যক্তি আছে, আদালতের প্রদত্ত লিখিত বিবৃতি হলো চূড়ান্ত সাক্ষ্য। মানে এই হুলিয়া প্রদানকারী, হ্যাঁ, কত নম্বর ধারা? 87। আর 88 নাম্বার সেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ক্রোক বা আইনি ভাষায় বলে অ্যাটাচমেন্ট। কি বলে? অ্যাটাচমেন্ট। এই যে হুলিয়া জারি করা হলো, বুঝছেন? আপনার প্রথমে তো গেল আপনার গ্রেফতার, তারপর ওয়ারেন্ট ইস্যু। হ্যাঁ, গ্রেফতারকৃত ব্যক্তিকে কোনো ধরনের বিলম্ব ছাড়া তাকে হাজির করা ওয়ারেন্টের মাধ্যমে। আর এই ওয়ারেন্ট যদি অন্য এলাকায় দিতে হয়, এই এলাকায় নাই, সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা পুলিশ কমিশনার, তাদের কাছে এই ওয়ারেন্টের একটা কপি প্রেরণ করতে হবে। তারপরে আসলো হুলিয়া কিভাবে করতে হবে? হুলিয়া হলো এই ওয়ারেন্ট পয়েন্টের মাধ্যমে মনে করেন তারা পাওয়া যাইতেছে না, তখন কি করা হবে? তিনি পলাতক বা আত্মগোপন করছে, সো তাকে 30 দিনের ভিতরে হাজির হইতে হবে। এই জিনিস এই মর্মে আপনার জনসম্মুখে পাঠ করে দিবে, ব্যক্তির বাসস্থানের প্রকাশ্যে লটকাইয়ে দিবে, আর আদালতের প্রকাশ্য স্থানে লটকাইয়ে দিবে। আবার দেখেন, এটাও হইল না, তখন কি করবে? হুলিয়া জারির পরে আদালত কি করবে? পলাতক ব্যক্তির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিবে। ক্রোক মানে কি? তার সম্পত্তি জব্দ করে নিলাম করা, এরকম ধরনের ব্যাপার। তো এটাকে আইনি ভাষায় কি বলে? অ্যাটাচমেন্ট। কি বলে? অ্যাটাচমেন্ট। তো কখন এটা করে? যখন এই আদালত পলাতক ব্যক্তির হুলিয়া জারির পরও কোনো খবর নাই তখন। স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নিয়মটা কি? আপনার আদালত কর্তৃক কী করবে? এটার দখল গ্রহণ করবে। কি করবে? দখল গ্রহণ করবে। আর অস্থাবর সম্পত্তি আটক করবে, গাড়ি হইতে পারে অথবা অন্য কিছু দামি জিনিস। আবার কি, এখানে আদালত তখন রিসিভার নিয়োগ করবে, তত্ত্বাবধায়ক নিয়োগ করবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা পড়ছি না
যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার কত নম্বরে ছিল? সেকশন 44-এ ছিল। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। আর এই যে সম্পত্তি, ক্রোককৃত সম্পত্তি হস্তান্তর করতে পারবে না। এখন ওই লোক পলায়া পলায় আরেকজনের বায়না করে দিল তার জমিটা, না, এটা হবে না, হস্তান্তর নিষিদ্ধ। ওইখানে আদালত কর্তৃক রিসিভার নিয়োগ করা হবে, তত্ত্বাবধায়ক নিয়োগ করা হবে। ঠিক আছে, তারপরে দেখেন যে জিনিসগুলো পচনশীল থাকবে অথবা সেই জিনিসগুলো কি করবে? বিক্রি করে দিবে। এটা গবাদি পশু হইতে পারে অথবা পচনশীল যে কোনো সম্পত্তি হইতে পারে। গবাদি পশু বা পচনশীল যে কোনো সম্পত্তির ক্ষেত্রে আদালত কী করবে? অবিলম্বে সেটা বিক্রি করবে, কারণ সেটার দেখভাল কে করবে? আবার দেখেন এখানে সময়সীমাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ক্রোকের বিরুদ্ধে দাবি বা আপত্তি ক্রোক যেদিন করা হবে সেই দিন থেকে 6 মাসের মধ্যে করতে হবে। হ্যাঁ, আপত্তি যদি গ্রাহ্য হয় তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি মানে যে মামলা করতে পারবে 1 বছরের ভিতরে, আপত্তি করতে পারবে 6 মাসের ভিতরে, মামলা করতে পারবে 1 বছরের ভিতরে। কোন সম্পত্তি বিক্রি করা যাবে না? দাবি বা অনাপত্তি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, ক্রোকের তারিখ থেকে 6 মাস অতিবাহিত হওয়া না হলে। একটা হলো যে ক্রোক করছেন 6 মাস অতিবাহিত হইতে হবে। কারণ কি? ওই যে যার সম্পত্তি ক্রোক করছেন তার দাবি বা আপত্তি জানানোর সময়কাল হলো 6 মাস, মনে রাখবেন। আবার মনে করেন এই 6 মাস অতিবাহিত হওয়ার পরে কি করা যাবে? সম্পত্তি আদালত বিক্রি করে দিতে পারে। অথবা কি, উনি যদি কোনো দাবি করে সেটা যদি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত, সেটা হইতে পারে মোকদ্দমা, হইতে পারে মামলা, হইতে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা। আর এই যে সম্পত্তিটা, প্রকৃত যে সম্পত্তি আছে, এটা যদি পুনরুদ্ধার করতে চায় তাহলে সে কি করবে? এখানে সময়সীমা কি বলছে? যে ব্যক্তির সম্পত্তি ক্রোক করা হয়েছে তিনি ক্রোকের তারিখ থেকে 2 বছরের ভিতরে আদালতে হাজির হইয়া সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এটা খুবই ইন্টারেস্টিং। তিনি পলাতক ছিলেন না বা আত্মগোপন করেন নাই, তাকে এটা প্রমাণ করতে হবে যে নোটিশ যে আপনি দিয়েছেন, আমি ওই জায়গায় ছিলাম না, আমি অমুক জায়গায় বসবাস করতেছিলাম, সো এখানে আমার আসা যাওয়া নাই, আমি কখনো পাই নাই। তিনি যে হুলিয়ার নোটিশ পায় নাই, যার কারণে হাজির হইতে পারে নাই, এই জিনিসগুলো। এবং এখানে হলো আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। ডিসক্রিশনারি পাওয়ার কি কার মনে আছে? ম্যান্ডেটরি পাওয়ার আর ডিসক্রিশনারি পাওয়ারের ভিতরে পার্থক্যটা কি আমাকে কে বলতে পারবেন? ভাইয়েরা আপুরা বলেন তো। কেউ বলতে পারবেন না? স্বেচ্ছাধীন ক্ষমতা। আচ্ছা, এই ক্ষেত্রে হ্যাঁ, আলমগীর ভাই অনেক সুন্দর বলছেন। এখানে আরেকটু অ্যাড করতেছি আমি, যে আদালত সন্তুষ্ট বলতে আদালত যদি আর্গুমেন্টে কনভিন্সড হয় যে সেই লোক অ্যাডভোকেসি যিনি করবেন যে আসলেই সে পলাতক ছিল, আত্মগোপন করে নাই, হুলিয়া নোটিশ পায় নাই, সেই ক্ষেত্রে আদালত আপনার দিতে পারে, আবার নাও দিতে পারে। আর ম্যান্ডেটরি হলো সেই জিনিসটা যেটা কিনা মনে করেন আপনার ওই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সত্য পুনরুদ্ধার, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আদালত এখানে রায় দিতে হবে, হ্যাঁ তার সত্য পুনরুদ্ধার করে দেওয়া হোক, তার দখল পুনরুদ্ধার করে দেওয়া হোক। আগে এই রায় দিবে, তারপরের কাহিনী পরে, বাধ্য আদালত রায় দিতে। ওইটা হলো ম্যান্ডেটরি। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাক। আগামীকালকে তল্লাশি পরোয়ানা, সাক্ষীর উপস্থিতিতে কিভাবে তল্লাশি হয়, এই জিনিসগুলো, ঠিক আছে, বেআইনি সমাবেশ, গণ উৎপাত, এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, আবার মনে করেন যে কোনটা আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধ, এগুলো ইন ডিটেলসে কথা বলবো। চার্জশিট, পুলিশ রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। চার্জশিট, পুলিশ রিপোর্ট, সুরতহাল রিপোর্ট, তদন্ত শেষের সময়সীমা, হ্যাঁ, এইগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমরা মোটামুটি এখানে হয়তো আগামী আর একটা ক্লাস অথবা 2টা ক্লাস লাগতে পারে, তারপরে আমরা ব্রড কোশ্চেনে চলে যাব, তখন আর সময় লাগবে না। তো টুডে আপ টু দিস, আপনারা সবাই ফৌজদারি কার্যবিধিটা দেখবেন, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে কি না?
আর কার কোনো কোশ্চেন যদি না থাকে, সবাই মোটামুটি বুঝছেন তো? সঞ্জয় কুমার ভাই বুঝতে পারছেন তো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আফিফা আক্তার আপু, সাথী আপু, রনি ভাই, ত্রিনা আপু, জি ভাইয়া বুঝতে পারছি। জয়চন্দ্র ভাই, জি ভাইয়া বুঝতে পারছি। রোমা ভাই, রোমা আপু সরি, রোমা আপু, বুঝতে পারি। আচ্ছা, ফারহানা আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, জি বুঝতে পেরেছি। আচ্ছা আপু, শামিমা আপু, জি ভাইয়া বুঝতে পেরেছি। আলমগীর ভাই। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? সঞ্জয় কুমার ভাই কিছু বলবেন? আনমিউট করছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে টুডে আপ টু দিস, সবাই ভালো থাকেন। আমি আপলোড দিয়ে দিচ্ছি আপনাদের প্রাইভেট গ্রুপে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া পুরা, ওয়ালাইকুম আসসালাম।